স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ইলেকট্রনিক বা ই বর্জ্যের কঠিন ধাতবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের 3 কোটি মানুষ, এমন তথ্য গবেষণা সংস্থা এসডোর। পরিবেশ অধিদপ্তরের মতে পরিশোধনের অভাবে 97 ভাগ বর্জ্যই মিশে যাচ্ছে প্রকৃতিতে, যাতে আরও বিপজ্জনক হয়ে উঠছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন এই ঝুঁকি থেকে বাঁচতে এখনই নজর দিতে হবে দেশের ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায়। ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। মেহেদী হাসানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের প্রতিবেদন। প্রযুক্তির প্রসারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা। চাল থেকে চুলো সব ক্ষেত্রে ইলেকট্রনিক পণ্যেই নির্ভরশীল হয়ে উঠছে মানুষ। পণ্যের ব্যবহার যত বাড়ছে সেই সাথে বাড়ছে বর্জ্য। এই ইলেকট্রনিক বর্জ্যের ভয়াবহতা অন্য যে কিছুর তুলনায় বেশি বিপজ্জনক। দেশে গত 50 বছরে ইলেকট্রনিক বর্জ্য যা তৈরি হয়েছে, পরিশোধনের অভাবে তার প্রায় সবই মিশে গেছে মাটি, পানি কিংবা পরিবেশে। সম্প্রতি বর্জ্য পরিশোধনে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠলেও তাদের সক্ষমতা মাত্র 3 ভাগ। প্রকৃতিতে মিশে যাওয়া 97 ভাগ ইলেকট্রনিক বর্জ্য থেকে ক্ষতিকর ধাতব উপাদান লেড, সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও মার্কারের বিষ চক্রাকারে আরও বিষাক্ত করে তুলছে চারপাশ। বিশেষজ্ঞদের মতে সেই বিষই মানব শরীরে প্রবেশ করে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এইভাবে ফুড চেইনে কিন্তু বিভিন্ন হেভি মেটালস আসছে। তার মধ্যে যেরকম আমরা তেলাপিয়া মাছে আর্সেনিকের মাত্রা বেশি ছিল, দুধের মধ্যে আমরা লেড বেশি পেয়েছিলাম। মেনলি আমাদের ব্রেনকে নষ্ট করে দেয়, লাংসকে নষ্ট করে দেয়, হার্টকে নষ্ট করে দেয়, তারপরে আমাদের কিডনিকে নষ্ট করে দেয়। পরিবেশ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে ই বর্জ্য তৈরি হয় 5.5 লাখ টনেরও বেশি। বছরে 20% হারে বেড়ে 2035 সালে দেশে ই বর্জ্য তৈরি হবে 46 লাখ মেট্রিক টন। এটা নিঃসন্দেহে ক্ষতিকর তো বটেই, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর। কাজে এইগুলো আসলে প্রপারলি যদি নিষ্পত্তি করা না যায় তাহলে এই সমস্যা কিন্তু আরও বাড়বে। শুরুতেই যদি এটা আমরা আলাদা করে ফেলতে পারি ই ওয়েস্টটা সাধারণ বর্জ্য থেকে, তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে কাজটা শুরুতেই সহজ হবে। ই বর্জ্যের কঠিন ধাতবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে নারী ও শিশুরা। এমন বাস্তবতায় ই বর্জ্য নিয়ন্ত্রণে আইন করেছে সরকার। সেখানে বলা হয়েছে ই পণ্য উৎপাদনকারীকে আগামী 5 বছরের মধ্যে ফেরত নিতে হবে দেশের 50 ভাগ ই বর্জ্য। বিশ্বে প্রতি বছর উৎপাদিত 50 মিলিয়ন টন ই বর্জ্যের মাত্র 20 ভাগই পরিশোধন করা সম্ভব হচ্ছে। সেখানে বাংলাদেশের চিত্রটা তো আরো ভয়াবহ। দায়হীন এ বাস্তবতায় পণ্য যার দায়ও তার, সে নীতিতেই হাঁটছে বাংলাদেশ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রতিনিয়ত প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ছে বিশ্বের মানুষ। এরই মাঝে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন 2021। সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে এবারও রাজপথে নেমেছেন পরিবেশ আন্দোলন কর্মীরা। সম্মেলন ঘিরে প্যারিস চুক্তি বাস্তবায়নের জোর দাবি তুলেছেন তারা। তবে বিশ্লেষকরা বলছেন প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে বিশ্ব নেতারা। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1960 সাল থেকে প্রায় 100-র বেশি বিপর্যয়ের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পৃথিবী। নিঃস্ব হয়েছে 50 মিলিয়নের বেশি মানুষ, মৃত্যু হয়েছে অনেকের। আর অধিকাংশ বিপর্যয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে জলবায়ুর ক্রমাগত পরিবর্তন। মানুষ যতটা অবুঝ প্রকৃতির উপর, ঠিক ততটাই নানা অভিঘাতে প্রকৃতি তা ফিরিয়ে দিতে শুরু করেছে, যার ফলে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব। আগামী 31 অক্টোবর এবছরের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে রোববার বেলজিয়ামের রাজপথে নামে হাজারো আন্দোলন কর্মী। বিশ্বের বিভিন্ন দেশ যে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার উদ্যোগ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে বারবার চরম ব্যর্থ হয়েছে বিশ্ব নেতারা। বিপরীতে বর্তমানে বিশ্বের উষ্ণতা সর্বোচ্চ হারে বাড়ছে, আর এমন অবস্থার জন্য বিশ্ব নেতাদের দায়ী করছেন আন্দোলনকারীরা। মহামারী রোধে বিশ্ব নেতারা অনেক বুলি ফুটিয়েছে, শেষমেশ ভ্যাকসিন নিয়ে করেছে রাজনীতি। এত বছরে জলবায়ু নিয়ে তেমন কিছুই করতে পারেনি, বরং ধ্বংস করেছে সবুজ পৃথিবী। প্যারিস চুক্তির সামান্য লক্ষ্য পূর্ণ হয়নি। বিশ্ব নেতাদের শুধু কর্মকাণ্ডে ঠিক করলে হবে না, বাস্তবায়ন করা দরকার। উন্নয়নশীল দেশগুলোর কার্বন নিঃসরণের পরিমাণ উন্নত দেশগুলোর চেয়ে কম, তবে জলবায়ু পরিবর্তনের পরিণতি তাদেরকেই বেশি পোহাতে হয়।
এবার পৃথিবীকে বাঁচানোর চেষ্টায় কতটা কাজ করবে বিশ্ব নেতারা সেদিকে নজর থাকবে সবার। মাসুদ রানা, নিউজ 24। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে এবছর সারা দেশে 32,118টি মণ্ডপে হবে দুর্গাপূজা। গত বছরের চেয়ে এবার পূজার সংখ্যা বেড়েছে 1,905টি। ঢাকা মহানগরে এবছর পূজা হবে 238টি মণ্ডপে, যা গত বছরের চেয়ে 4টি বেশি। 11 অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। 15 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। করোনা ভাইরাস মহামারীর কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ থাকতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনার কাছে জানতে চাইবো যে ষষ্ঠী পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা আসলে শেষ হয়েছে কিনা, মণ্ডপে আসলে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। আমরা মণ্ডপগুলোতে দেখতে পাচ্ছি যে ভক্তদের ভিড় রয়েছে। আমি একটু পূজা উদযাপন পরিষদের সভাপতি রয়েছে অসীম কুণ্ডু, আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখছি যে পূজা মণ্ডপগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে। ইতিমধ্যে যে পূজা সেটি কার্যক্রম প্রায় শেষের দিকে, সব মিলে কি বলবেন? আজকে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে মা দুর্গার পূজা শুরু হলো। এই 5 দিনব্যাপী যে পূজা, তার প্রথম আজকে ষষ্ঠী পূজা। সেই ষষ্ঠী পূজায় মায়েদের আগমন, মন্দিরে 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 পূজা অনুষ্ঠান চলছে। আমাদের যশোর জেলায় 700টি মোট পূজা সংখ্যা, এবং প্রতিটি মন্দিরেই আজকে ষষ্ঠী পূজা চলছে, মায়েদের আগমন। আমরা মনে করছি এবার পূজাটা অন্যবারের তুলনায় একটু মানুষ সমাগম বেশি হবে, মায়েদের আগমন বেশি হবে। করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণ, তারপরও আমরা করোনার কথা ভেবে স্বাস্থ্যবিধি মেনেই আমরা মন্দিরে মন্দিরে পূজার ব্যবস্থা করেছি। আমাদের সব ধরনের ব্যবস্থা থাকবে। সরকারি অনুদানও পেয়েছি। প্রতি মন্দিরে আমরা 500 কেজি করে চাল পেয়েছি। এটা পূজা পরিষদের মাধ্যমেই প্রতিটি মন্দিরে মন্দিরে উপজেলা এবং পৌর কমিটিরা দিচ্ছেন। আমরা জেলা মনিটরিং করছি। আমরা এই পূজাটা 5 দিনেই সুন্দরভাবে আমরা আশা করি হবে। সকল ধরনের মানুষের সহযোগিতা পাচ্ছি, প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দুর সহযোগিতা পাচ্ছি। আমরা সবাইকেই শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে পূজার যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় শেষের পর্যায়ে, এবং যে কার্যক্রম তারা সন্তুষ্ট, এবং অন্যান্য বছরের তুলনায় এবছর তারা বলছেন যে উপস্থিতি বেশি। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে জানাচ্ছিলেন সেখানকার পূজা উৎসবের বিস্তারিত তথ্য। শারদীয় দুর্গোৎসব ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে চলছে ঐতিহ্যবাহী ঢাকঢোলের হাট। প্রায় 400 বছরের পুরনো এই হাট দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বাদ্যযন্ত্র নিয়ে এই হাটে হাজির হন ঢাকিরা। 3 দিনব্যাপী এই হাট শেষ হচ্ছে আজ। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কারো কাঁধে ঝুলছে ঢাক, কেউ হাতে বয়ে বেড়াচ্ছেন সানাই, নানা জাতের বাঁশি, করতাল ও মঞ্জুরি সহ নানা রকমের বাদ্যযন্ত্র। দুর্গাপূজার আগে এমন দৃশ্য কেবল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরাতন বাজারে দেখা যায়। ঢাকঢোলের এ হাট জানান দেয় মর্তে এসেছেন দেবী দুর্গা। দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ বাদ্যের তালে তালে নাচ, গান, আরতি আর দেবী বন্দনা। এ কারণে দেশের নানা প্রান্ত থেকে আসেন ঢাকিরা। ক্রেতাদের আকৃষ্ট করেন নেচে, গেয়ে আর বাদ্য বাজিয়ে। দরদাম মিললে এ হাট থেকেই ঢাকিদের ভাড়ায় নিয়ে যান বিভিন্ন জায়গার পূজার আয়োজকরা। 5 দিনের জন্য বিভিন্ন দামে বাদ্যযন্ত্র ভাড়া করেন এ হাট থেকেই।
এখানে অনেক ধরনের বিভিন্ন জায়গা থেকে ঢাক আসে, এই জন্য ওই জায়গা থেকে ঢাক নিতে আসছি। যত টাকাই লাগুক এখান থেকে আর সবচেয়ে ভালো ঢাকিটা নেওয়ার জন্য আছি আর কি। আমাদের ইচ্ছা প্রতি বছর নেই, এবার আমরা কোনো পূজা মণ্ডপে যাব, আমাদের দাবি এবছর 1 লক্ষ টাকা। প্রায় 400 বছরেরও আগে রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। প্রতি বছর পূজার সময় বিক্রমপুরের বাদকরা ওই জায়গায় অবস্থান করে রাজবাড়ির পূজায় অংশ নিতেন। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজায় এখানে বাদ্যের হাট বসে। রাজা নবরঙ্গ রায়ের আমল থেকে কঠিয়ারি ওই ভাগ দোল কাশিবাসী এই উনি পূজা করেন বলে সেটা এখানে প্রতিষ্ঠিত করেন। করোনার কারণে গত বছর বসেনি ঢাকের হাট, তাই এবছর সেই ক্ষতি পুষিয়ে নিতে চান যন্ত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রায় 9 মাস বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে আজ সকালে খুলে দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। তবে সশরীরে ক্লাস শুরু হবে 21 অক্টোবর থেকে। সংশ্লিষ্টরা জানান, ন্যূনতম 1 ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারছেন। আলাদা কোনো কোয়ারেন্টিন পালন করতে হবে না, তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। করোনা সংক্রমণ রোধে গেল বছরের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এবারে করোনা আপডেট। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সংক্রমণের হার 2.36%, যা 33% হয়েছিল। প্রায় 2 মাস ধরে নিম্নমুখী রয়েছে করোনার দৈনিক আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হার। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 14 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে 1 জন, যশোরে 1 জন, সাতক্ষীরা ও দিনাজপুরে 1 জন করে মারা গেছেন। ঠান্ডাজনিত রোগ, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বেশ কিছু রোগে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে দিনাজপুরের হাসপাতালগুলোতে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এ ধরনের রোগ বৃদ্ধি পাওয়া ডেঙ্গু বা করোনার কোনো ধরন কিনা তা বিশেষ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা প্রয়োজন। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, উচ্চমাত্রার জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক শিশু। ফলে হঠাৎ করেই দিনাজপুরের হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা। জেলার একমাত্র অরবিন্দ শিশু হাসপাতালে 115 জন নিউমোনিয়া, 50 জন জ্বর ও অন্যান্য ঠান্ডাজনিত কারণে প্রায় 20 জন শিশু রোগী বর্তমানে ভর্তি রয়েছে। এছাড়াও প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা নিয়ে যাচ্ছে 1.5 শতাধিক শিশু। পাশাপাশি জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতেও বেড়েছে শিশু রোগীর সংখ্যা। নিঃশ্বাস নিতে পারতেছিল না, আবার খাইতে পারতেছিল না, রাতে ঘুম ছিল না, নিউমোনিয়া হয়েছে আর কি, সেজন্য ভর্তি করে দেবো, ওখানে ভর্তি করালাম। শ্বাসকষ্ট বন্ধ হয়ে যাচ্ছিল, বুকটা দাবে গেছিল, বুকটার মধ্যে সেন্সার জমা নিচ্ছিল। তারপরে বাবুকে ডাক্তার দেখায় নিয়ে আসলাম। গত সপ্তাহে দেখি নিউমোনিয়া পেশেন্টগুলো বেশি আসতেছে, তাদের দেখভাল ভালো করে করতেছি। চিকিৎসকরা অবশ্য বলছেন, গত 1 মাস ধরে শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে বেড়েছে। জ্বর হচ্ছে, দেখা যাচ্ছে 103, 104, 105 জ্বর, এবং এই জ্বরের কারণটা আমরা এখনো ধরতে পারিনি। বোঝা যাচ্ছে যে হয়তো বা ডেঙ্গু বা করোনা আমরা সাসপেক্ট করলেও জেনোম সিকোয়েন্স না করা পর্যন্ত এটা আমরা এখন শিওর না যে এত জ্বর কেন আসতেছে। দিনে তাপমাত্রা বেশি আর রাতে কিছুটা ঠান্ডা থাকায় শিশুরা এ সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। তাই এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারে সরকারের নজরদারি নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে নিম্নবিত্ত মধ্যবিত্তের সংসার চালানো দায় বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, উন্নয়ন নয় বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রধানমন্ত্রী সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আমদানি চলছে, একই সঙ্গে হু হু করে বেড়ে চলছে চালের দাম। বাণিজ্য মন্ত্রী দেশের বড় ব্যবসায়ী ভোজ্য তেল, পেঁয়াজের দাম নিয়ে মুখে কুলু পেটেছেন। খবরের কাগজ বেরিয়েছে, তলে তলে তারা সিন্ডিকেটে জড়িত। সচেতন সাংবাদিক বন্ধুরা, এদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, আপনার কাছে জানতে চাইবো যে আসলে বৈঠকটি ঠিক কখন শুরু হবে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বৈঠকে কি জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সচিব সহ, তারা এরই মধ্যে বৈঠকে বসেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এবং মন্ত্রী কিছুক্ষণের মধ্যে সেখানে যুক্ত হবেন। মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি, যেটি বলা হচ্ছে যে নিকট অতীতে 1 মাসের ব্যবধানে এত বেশি দাম বৃদ্ধি, অর্থাৎ প্রায় 20% দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। এত পরিমাণ দাম বৃদ্ধি নিকট অতীতে কোনো মাসে হয়নি 1 মাসের ব্যবধানে, যে কারণেই মূলত এই বৈঠকটি জরুরি এই বৈঠকটিতে বসেছে এই বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং যেটি বলা হচ্ছে যে ভারতের দুর্গাপূজার যে মৌসুম চলছে এখন, দুর্গাপুজো, এর কারণে ভারত থেকে কিছু পণ্য আসছে না যেগুলো নিয়মিত বাংলাদেশে প্রবেশ করে কিংবা বাংলাদেশে আমদানি করা হয়। এর বাইরে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু পণ্য যেগুলোর দাম বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়েছে, সব মিলিয়ে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। কিন্তু ক্রেতাদের নাভিশ্বাস, আমি বাজারে খোঁজ নিয়েছি আজকেও, যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধির মধ্যে আছে। বিশেষ করে কাঁচা সবজি থেকে শুরু করে মুরগি এবং আরও যে পণ্যগুলো রয়েছে নিত্য পণ্য, সবগুলো কিছুরই কিন্তু দাম অনেক বৃদ্ধি রয়েছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে সরকার যদি ঠিকমতো বাজার মনিটরিং করতো তাহলে হয়তো এই দামটি বাড়তো না। এবং বাণিজ্যমন্ত্রী কিন্তু গত পরশু কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বারবারই যেটি বলছেন যে আন্তর্জাতিক বাজারে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেটির কারণেই মূলত বাংলাদেশের যে দ্রব্যমূল্য সেটিতে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে পণ্যগুলো আমদানি করা হয় সেইগুলোর দ্রব্যমূল্য বেশি বৃদ্ধি পেয়েছে, এটি কিন্তু তিনি বলেছেন এরই মধ্যে। এবং বাজার যাতে করে মনিটরিং করে এই দ্রব্যমূল্য আর না বাড়ে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই মূল্যটি নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়টি তিনি বলেছেন। হয়তো আজকের বৈঠকে এই বিষয়গুলো আলাপ হবে এবং কিভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায় কিংবা এই পরিস্থিতিকে কিভাবে মনিটরিং করা যায়। বিভিন্ন পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে বাজার মনিটরিং এর কিছুটা ঘাটতি রয়েছে, যে কারণে কিছু অসাধু ব্যবসায়ী কিংবা সিন্ডিকেট শব্দটি বারবারই উচ্চারিত হয়, এই সিন্ডিকেট কিংবা অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে থাকেন কিংবা এই ধরনের অভিযোগ করা হয়। আসলেই এগুলো রয়েছে কিনা কিংবা বাজারে মনিটরিং কতটুকু করা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা যে সেলগুলো রয়েছে তারা কতটুকু কাজ করছে কিংবা টিসিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে, সব ধরনের যে অংশ রয়েছে, অংশীদারি রয়েছে যারা, সেই সব অংশীদারি কিন্তু আজকের এই বৈঠকে রয়েছেন। এবং বৈঠক শেষে হয়তো বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে কৌশল কিংবা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে পরবর্তী পদক্ষেপ সে সম্পর্কে হয়তো গণমাধ্যমকে জানায়। আমি রয়েছে এখানে, জানাবো আপনাকে। আফরিন। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহের জন্য। আপনি থাকুন সেখানে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রংপুরে। রংপুরে বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। দফায় দফায় পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে সেখান থেকে বিস্তারিত জানাতে সহকর্মী রেজাউল করিম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রেজাউল, আপনার কাছে জানতে চাইবো, যেমনটি সহকর্মী সজল দাস বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ এবং আসলে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য এরই মধ্যে বৈঠক বসেছে। তো আপনি আপনার এখানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কি উদ্যোগ দেখছেন? প্রশাসন আসলে কি বলছে, ভোক্তারাই বা কি বলছে? ধন্যবাদ আপনাকে। এর আগের দুটি বুলেটিনে যেমনটি বলেছিলাম যে সব দ্রব্যের দাম কিন্তু রংপুরে বেড়েছে। তেল, ডাল, চাল থেকে শুরু করে পেঁয়াজের দাম, অর্থাৎ কাঁচামালের দাম থেকে শুরু সব কিছুরই দাম কিন্তু বেড়েছে। আমরা সকাল থেকে রয়েছি, কিন্তু প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির যে মনিটরিং সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। বাণিজ্য মন্ত্রণালয় যেটি আপনি বলেছেন যে তারা অর্থাৎ বৈঠক করলেও এটি বৈঠক কিন্তু আসলে এই রংপুর পর্যন্ত কখন আসবে এটি কিন্তু আসলে মানে ভাববার বিষয়। অর্থাৎ বৈঠক ওখানেই সীমাবদ্ধ থাকে কিনা এটি কিন্তু মানে রংপুরের সুশীল সমাজের মানুষের কাছে একটি প্রশ্ন রয়েছে। একটু আপনার কাছে কথা বলতে চাই, আপনি বাজারে এসেছেন, তো সবকিছুর দাম কেমন দেখছেন? তেলের দাম, চালের দাম, সবকিছু দাম, শসার দাম, পেঁয়াজের দাম, আমরা সাধারণ মানুষ কিনে খেতে পারতেছি না। এত দাম হলে কি এভাবে একটা গরিব মধ্য পরিবার চলতে পারবে না? প্রত্যেকটা জিনিসেরই দাম।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি বলছেন যে প্রতিটা জিনিসের দাম বেড়েছে, অর্থাৎ কেজি প্রতি অর্থাৎ সব দ্রব্যের দাম কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে, এবং পেঁয়াজের দাম তো রয়েছে, এবং তেল, চিনি, ডালের দামও কিন্তু অনেকটাই বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কিন্তু নাভিশ্বাস উঠেছে রংপুর অঞ্চলের প্রতিটি হাট বাজারে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটি কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করছে। এটাই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রেজাউল করিম মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রেজাউল করিম মানিক আর রংপুর থেকে জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি এবং বাজারের অবস্থা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। আমরা চট্টগ্রামে চলে যাব, সেখান থেকে সহকর্মী ফাতেমা জান্নাত মুমু জানাবেন চট্টগ্রামে দুর্গা উৎসবের বিস্তারিত খবর। মুমু, আপনার সাথে যুক্ত হচ্ছি। আপনি একটু জানাবেন যে আসলে চট্টগ্রামের মণ্ডপগুলোতে ষষ্ঠী পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা আসলে কতদূর সম্পন্ন হয়েছে, সেই সাথে নিরাপত্তার বিষয়টিও আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ আফরিন। আমি আছি এখন চট্টগ্রাম মহানগরের সবচেয়ে বড় যে পূজা মণ্ডপ সেখানে আছি। এটি হচ্ছে জ্যামশন হল। সকাল থেকে কিন্তু নানা আচার অনুষ্ঠান শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন। বাঙালির হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন নারী পুরুষ কিন্তু এই পূজা উৎসবে কিন্তু যোগদান করেছেন। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদেরকেই না, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ধর্মাবলম্বীদের ছেলেমেয়েরাও কিন্তু আসছেন মন্দিরে। পূজার আমেজ শুরু হয়ে গেছে। আজ সকাল থেকে বিভিন্ন আচার অনুষ্ঠান চলছে, তবে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই পূজা কার্যক্রম। আমার সাথে আছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন আশিস ভট্টাচার্য। আমরা তার সাথে একটু কথা বলবো কিভাবে আজকের সন্ধ্যায় এই অনুষ্ঠান কার্যক্রম আপনারা শুরু করবেন, কে উদ্বোধন করবেন? ধন্যবাদ। নিউজ 24 এর মাধ্যমে সারা বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা। আজকে সন্ধ্যায় আমাদের আনুষ্ঠানিক বোধনের মধ্য দিয়েই আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হবে। 3 দিন ব্যাপী আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্য দিয়ে আমরা নিরঞ্জনের মধ্য দিয়েই আজকে আমাদের এই শারদীয় উৎসব সমাপ্ত করব। আমাদের আজকের আয়োজনের মধ্যে রয়েছে আমাদের শিশুদের প্রতিযোগিতা চলছে, গীতা প্রতিযোগিতা এবং ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিএমপির পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তার জোরদার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে পুলিশ অবস্থান নিয়েছে এবং নিরাপত্তা জোরদার করেছে। আজকে চট্টগ্রামের জ্যামশন হলে পূজা মণ্ডপের ষষ্ঠী পূজা উদ্বোধন করবেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফরিন। মোমো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী ফাতেমা জান্নাত মোমো চট্টগ্রাম থেকে জানাচ্ছিল সেখানকার পূজার বিস্তারিত তথ্য। চমৎকারভাবে সেজেছে মণ্ডপগুলো। নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লি স্থাপন কাজ শুরুর দিন একথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রতিটি যন্ত্র সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষার ধাপ পেরিয়ে নকশা অনুযায়ী বসানো হচ্ছে। এজন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সনদ নিতে হয়েছে এবং কাজের মান দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। মেগা প্রকল্পগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় বিনিয়োগ রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে এর নির্মাণ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করে পরমাণু শক্তিধর দেশের তালিকায়। আশা করা হচ্ছে 2 বছরের কম সময়ের মধ্যেই উৎপাদন শুরু করবে এর প্রথম ইউনিট। 2024 সালে এর দ্বিতীয় ইউনিটটি চালু হলে উৎপাদন হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রের যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই রিয়েক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি স্থাপন শুরুর মধ্য দিয়ে অর্জিত হল বিশেষ মাইলফলক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক গাইডলাইন পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেই তা করা হচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এর নিরাপত্তা নিশ্চিত করার দিকটি। প্রথম ইউনিটের কাজের একটা প্রধান মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে। এটা আমরা
আজকের এই দিনটাকে ঐতিহাসিক করে রাখতে চাচ্ছি এবং এটা আমাদের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জন্য দেশের জন্য একটা গর্বের বিষয়। রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের দুটি রিঅ্যাক্টর। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে নির্দিষ্ট সময়ে উৎপাদনে নিয়ে আসা রোসাটমের একটি বৈশ্বিক অঙ্গীকার। আজ এক ধাপ এগিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, যা যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর ভবনে। পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য দ্বিতীয় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লিটিও এরই মধ্যে রূপপুরে এসে পৌঁছেছে। শিগগিরই শুরু হবে এর স্থাপন কাজটিও। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো সংবেদনশীল প্রকল্পগুলো শেষ করতে হয় সুনির্দিষ্ট সময়ের মধ্যে, আর সে লক্ষ্য অর্জনে সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে বাংলাদেশ। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন হলে এ থেকে সরাসরি উপকার পাবেন দেশের 6 কোটি মানুষ। পাবনার রূপপুর থেকে শাহ আলী জয়, নিউজ 24। সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা ও সংস্কারের অভাবে খুলনার বেশিরভাগ সড়কের এখন বেহাল দশা। শিপইয়ার্ড সড়ক, মুচকুন্নি মহাসড়ক সহ নগরীর বিভিন্ন সড়কে পিচ ও খোয়া উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর চলাচলের অনুপযোগী এসব সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায় ঘটছে দুর্ঘটনাও। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2013 সালে 98 কোটি 90 লাখ টাকা ব্যয়ে শিপইয়ার্ড সড়কের প্রশস্তকরণ প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। 2020 সালে প্রকল্পের বাস্তবায়ন ব্যয় 2.5 গুণ বৃদ্ধি পেয়ে 259 কোটি টাকা হলেও সড়ক নির্মাণে দৃশ্যমান কাজ শুরু হয়নি। একইভাবে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নতুন রাস্তা পর্যন্ত মুচকুন্নি সড়ক, মুচকুন্নি লিংক রোড, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন বাইপাস সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সড়কে পিচ ও খোয়া উঠে বড় গর্ত তৈরি হয়েছে। বিপজ্জনক সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গর্ত হয়ে গেছে অনেক জায়গায়, যার কারণে আপনার বিভিন্ন যানবাহন এবং পথচারীরা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে। সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা ও সংস্কারের অভাবে সড়কের এমন বেহাল দশা, অভিমত নাগরিক নেতাদের। এই দায়গুলো কিন্তু সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং জাতীয় সংসদের সদস্য সহ জনপ্রতিনিধি তারা কিন্তু দায় এড়াতে পারেন না। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির কারণে ময়লাপোতা মোড় থেকে 0 পয়েন্ট পর্যন্ত 4 লেনের কাজ চলছে ধীর গতিতে। বর্ষার কারণে কিছুটা ধীর গতি করানোর, বর্ষার কারণে এখন আবার কাজ আপনারা দেখবেন সরজমিনে যে এটা কাজ চলছে। এদিকে প্রায় 265 কোটি টাকা ব্যয়ে খুলনা চুকনগর সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে প্রশস্ততা বাড়ানো হলেও দুর্ঘটনা কমেনি। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ বাঁক, সংযুক্ত 4 শতাধিক লিংক রোড এবং চালকের অসচেতনতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। একাধিক বাঁক রয়েছে, যে বাঁকের কারণে সামনে থেকে কোন গাড়ি আসছে, পিছনের থেকে কোন গাড়ি আসছে তা বোঝা যায় না, যে কারণে দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ কমাতে সড়কগুলো সংস্কারে যথাযথ উদ্যোগ নেবে সেবা সংস্থাগুলো, এমন দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চব্বিশটি নিম্ন আয়ের দেশের জন্য 2022 সালের 10 জানুয়ারি পর্যন্ত 12 কোটি 40 লাখ ডলারের ঋণ সহায়তা সম্প্রসারণের অনুমোদন নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী পরিষদ। ক্যাটাস্ট্রফিক কন্টেইনমেন্ট অ্যান্ড রিলিফ ট্রাস্টের আওতায় চতুর্থ পর্যায়ে এই ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে IMF। 2020 সালের আগস্টে শুরু হওয়া এই ঋণ সহায়তা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশকে 97 কোটি 30 লাখ ডলার সহায়তা প্রদান করা হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের জাতীয় দিবসের ভাষণ সংঘাত উস্কে দিচ্ছে এবং সত্যকে বিকৃত করছে বলে এর নিন্দা জানিয়েছে চীন সরকার। এর আগে চীনের চাপের কাছে তাইওয়ান মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দেন তাইওয়ানের প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পুনরেকত্রীকরণ সম্পন্নের অঙ্গীকারের পর তিনি তাইওয়ানের জাতীয় দিবসে দেওয়া ভাষণে সাই এসব কথা বলেন। কয়েকদিন আগে চীন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড সংখ্যক জঙ্গি বিমান পাঠায়। তাইওয়ানের প্রেসিডেন্টকে সতর্ক করতেই এসব বিমান পাঠানো হয় বলে ধারণা অনেক পর্যবেক্ষকের।
শেষ করছি নিউজ 24 সংবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সাথে থাকার জন্য।